রামকৃষ্ণ মঠের আদিকথা। আজকের আলোচ্য বিষয় তাপসগণের নরনারায়ণ সেবা ও শ্রীমায়ের দেখাশোনার দায়িত্ব গ্রহণ। আলোচ্যকালে মঠ জীবনের একটি উল্লেখযোগ্য বিষয় কয়েকজন মঠবাসী অপর কয়েকজন রুগ্ন মঠবাসীকে নিষ্ঠার সঙ্গে পরিচর্যা করেছিলেন। দীর্ঘ পরিক্রমার পর স্বামী অভেদানন্দজি একটি মারাত্মক ব্যাধির শিকার হয়েছিলেন। তাঁর পায়ে গিনি ওয়ার্মের ক্ষত দেখা দিয়েছিল। সংক্রামক ব্যাধি। অনেকেই সন্ত্রস্ত হয়ে উঠলেন। রোগী 4 মাস শয্যাগত ছিলেন। সমস্ত শরীর ফুলে গিয়েছিল। স্বামী শারদানন্দজি দিবারাত্র তার সেবা করতেন। স্বামী নিরঞ্জনানন্দ ও স্বামী অদ্ভুতানন্দ তাঁকে সাহায্য করেন। তিনি ক্রমে ক্রমে হাঁটা চলার শক্তি ফিরে পান। এ সময়ের অভিজ্ঞতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে স্বামী অভেদানন্দজি লিখেছিলেন, গর্ভধারিণী মায়ের মতো নির্বিকার চিত্তে শরৎ আমার সেবা করিয়াছিল। স্বামী শারদানন্দজি কাশীতে 6 মাস রক্ত আমাশয়ে ভুগে কঙ্কালসার শরীর নিয়ে কলিকাতায় ফিরেছিলেন। তারপর বৎসরাধিক কাল বারংবার ম্যালেরিয়া জ্বরে ভুগে ভুগে তিনি কাহিল হয়ে পড়েছিলেন। অপরের সেবা গ্রহণ করতে একান্তই অনিচ্ছুক স্বামী শারদানন্দজিকে ব্রহ্মচারী কালীকৃষ্ণ ও অপর 2-1 মঠবাসী দরদ দিয়ে সেবা করেছিলেন। বলরামবাবুদের কুলগুরু বংশের ফকির অর্থাৎ যজ্ঞেশ্বর ভট্টাচার্য বলরাম ভবনেই বাস করতেন। সৎ স্বভাবের ফকির ছিলেন, সকলের প্রিয়। যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি শয্যাগত হন। রোগ দ্রুত বাড়তে থাকে। বয়স 30 কি 31। মৃত্যু পথযাত্রী ফকিরকে অক্লান্তভাবে সেবা করেছিলেন স্বামী শারদানন্দজি। তাঁকে সাহায্য করেছিলেন ব্রহ্মচারী কালীকৃষ্ণ ও 2-1 নরেন্দ্রনাথের বাড়িতে এক ব্যক্তি বসন্ত রোগাক্রান্ত হয়। সেবা কাজের অসুবিধা হওয়াতে স্বামী সদানন্দজি প্রেরিত হন। তিনি রোগীকে সামলাতে পারেন না। স্বামী শারদানন্দজিও তাঁর পরিচর্যার দায়িত্ব গ্রহণ করেন। একবার নরেন্দ্রনাথের বৃদ্ধা মাতামহীর মরমর অবস্থা হয়। এই খবর শুনে স্বামী শারদানন্দজি ও স্বামী যোগানন্দজি একজন চিকিৎসককে নিয়ে সেখানে উপস্থিত হন। তাঁদের সেবা যত্নে বৃদ্ধা সুস্থ হয়ে উঠলেন। তাছাড়াও এ সময় থেকেই নরেন্দ্রনাথের মা ভাইদের দেখাশোনার দায়িত্ব স্বামী শারদানন্দজি, স্বামী যোগানন্দজি ও বৈকুণ্ঠনাথ সান্যাল নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন। নরেন্দ্রনাথের মধ্যম ভাই মহিম অর্থাৎ মহেন্দ্রনাথ দত্ত, তিনি রক্তপিত্ত রোগে ভুগছিলেন। তাঁকে আলমবাজার মঠে নিয়ে এসে ডাক্তার মহেন্দ্রনাথ মজুমদারকে নিয়ে চিকিৎসা করানো হয়। রোগী কিছুটা সুস্থ হয়ে উঠলে স্বামী শারদানন্দজি একটি চিঠি লিখে তাঁকে গাজীপুরে শ্রী শ্রেষ্ঠচন্দ্র বসুর কাছে পাঠিয়ে দেন। আর একটু দৃষ্টান্ত না বাড়িয়ে এটুকু বললেই যথেষ্ট হবে যে মঠবাসী বা ঘনিষ্ঠ ভক্ত পরিবারের কেউ কঠিন রোগাক্রান্ত হলে মঠবাসীদের কয়েকজন যথাসাধ্য পরিচর্যা করতেন। এই বিষয়ে স্বামী শারদানন্দজি ও স্বামী নির্মলানন্দজির ভূমিকা ছিল বিশেষ প্রেরণাপ্রদ। তাছাড়াও স্বামী সদানন্দজি, স্বামী সচ্চিদানন্দজি অর্থাৎ বুড়ো বাবা ও স্বামী বিরজানন্দজি অর্থাৎ কালীকৃষ্ণ সেবা বিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও আর্তের সেবা করার ভাব মঠবাসীদের বরাবরই ছিল। একটা উদাহরণ নেই তা স্পষ্ট হয়। 1895 গ্রীষ্মকাল একদিন স্বামী তুরিয়ানন্দজি, স্বামী শিবানন্দজি ও স্বামী অখণ্ডানন্দজি লোচন ঘোষের ঘাটে স্নান সেরে মঠে ফিরছিলেন। আলমবাজারের চৌমাথায় তাঁরা দেখতে পান এক বুড়ি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ওলা ওঠার রুগী। সাধুরা একটা পরিষ্কার কাপড় সংগ্রহ করে বুড়িকে পরালেন
এবং একটা গরুর গাড়িতে তুলে তাকে বরাহনগর থানায় নিয়ে গেলেন। সেখানে থেকে রোগীকে ক্যাম্পবেল হাসপাতালে পাঠানো হয়। স্বামী অখণ্ডানন্দজি মঠে ফিরতেই অতি সাবধানে স্বামী শিবানন্দ বলে ওঠেন, ইউ মাস্ট বি ফিউমিগেটেড ফার্স্ট। যাই হোক, পরিধানের কাপড় চোপড় ছাড়তেই তিনি রেহাই পান। শ্রীসীমা সারদা দেবীর দেখাশোনার দায়িত্ব মঠবাসীগণ ক্রমে ক্রমে নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন। অবশ্য মঠের নিজস্ব অর্থাভাবের জন্য তাঁদের দেখভাল করা কায়িক শ্রমেই সীমিত ছিল। মা যখন কামারপুকুরে বা জয়রামবাটিতে থাকতেন, সে সময় এদের প্রায় কিছুই করতে হতো না। অনেক দিন তার খবরাখবর না পেলে তারা দু একজন গিয়ে খোঁজ খবর নিয়ে আসতেন। আলোচ্যকালে 1892 খ্রিস্টাব্দের পুরো এবং পরের বছর প্রথমাংশে মা জয়রামবাটিতেই ছিলেন। 1892 এপ্রিল মাসে স্বামী রামকৃষ্ণানন্দজি ও স্বামী শারদানন্দজি প্রমুখ কয়েকজন মঠবাসী কামারপুকুর দর্শনে গিয়েছিলেন এবং জয়রামবাটিতে গিয়ে মায়ের কাছে কয়েকদিন থেকে তার বিস্তারিত খোঁজ খবর নিয়েছিলেন। এপ্রিলের শেষভাগে মা নরেন্দ্রনাথের বিদেশ যাত্রার প্রস্তাব অনুমোদন করে আশীর্বাদ পত্র লিখেছিলেন। 1893 খ্রিস্টাব্দের জুন, অর্থাৎ বঙ্গে আষাঢ় মাসের 1300 বঙ্গাব্দ থেকে শ্রীমা বেলুড়ে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে বাস করছিলেন। সে সময়ে তিনি পঞ্চতপা অনুষ্ঠান করেছিলেন। মায়ের তত্ত্বাবধান করতেন স্বামী যোগানন্দজি মহারাজ ও স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ। এক পূর্ণিমা সন্ধ্যা রাতে বাগানবাড়ির বাঁধানো গঙ্গা ঘাটে বসে শ্রীমায়ের একটি তাৎপর্যপূর্ণ দিব্য দর্শন হয়। তিনি প্রত্যক্ষ করেন শ্রী শ্রী ঠাকুরের চিন্ময় দেহ গঙ্গা বাড়িতে মিশে গেল। নরেন্দ্রনাথ কোথা থেকে ছুটে এসে সেই জল চতুর্দিকে ছিটাতে থাকেন। এই অনুভূতি সম্বন্ধে শ্রীমা বলেছিলেন বন্ধনীর মধ্যে, ওই দেখার পর থেকে কদিন আর গঙ্গায় নামতে পারিনি। সেই থেকে শরীর রাখবো ঠিক করলুম। ঠাকুরের কথা অমনি মনে পড়ে গেল। তিনি বলেছেন, তোমার মরা হবে না, তোমায় থাকতে হবে। আমি আর কজনকে দেখেছি, তোমার কাছে ঢের আসবে, তাদের ভার তোমার ওপর। এইসব মনে হতে লাগলো, আর সারা রাত ঘুম হলো না। এই দিব্য দর্শন শ্রী মায়ের নিকট এবং মঠবাসীগণের নিকট এক উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। জগদ্ধাত্রী পূজার আগে মা ফিরে যান জয়রামবাটিতে। 1894 প্রথম দিকে বাংলার মাঘ মাসের 1300 বঙ্গাব্দ শ্রীমা শোকাহতা কৃষ্ণ ভাবিনী দেবী অর্থাৎ বলরাম বাবুর বিধবা স্ত্রী সঙ্গে বিহারের কৈলোয়ারে যান। অন্যান্যদের মধ্যে তার সঙ্গে ছিলেন স্বামী যোগানন্দজি, স্বামী ত্রিগুণাতীতানন্দজি ও স্বামী শারদানন্দজি। সেইখানে 2 মাস থেকে তাঁরা কলকাতায় আসেন। কয়েকদিন পর আনুমানিক এপ্রিল মাসে তিনি জয়রামবাটিতে ফিরে যান। আলোচ্য এই পর্যায়ের সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা 1893 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে শিকাগো ধর্ম মহাসম্মেলন। ভারত সূর্য বিবেকানন্দের কিরণে ঝলমল করে উঠেছিল। ভারতের দিগন্ত তাঁর রশ্মিচ্ছটায় রাঙা হয়ে উঠেছিল। এই ঘটনা অন্তর্মুখী মঠবাসীদের মনকেও চঞ্চল করে তুলেছিল। বহির্বিশ্বে স্বামীজির গমন সম্বন্ধে মঠের তাপসগণ বিস্তারিত না জানলেও কিছুটা যে জানতেন সে বিষয়ে আমরা আগে বলেছি।
স্বামী অভেদানন্দের মতে 1893 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে একটি ইংরেজি দৈনিক কাগজে প্রকাশিত মার্উইন মেরি স্নেল এর স্বামী বিবেকানন্দ শীর্ষক প্রবন্ধ পাঠ করে মঠবাসীগণ প্রথমটায় পাশ্চাত্য আলোড়নকারী স্বামী বিবেকানন্দকে তাঁদের নরেন্দ্র বলে চিনতে পারেননি। কেউ কেউ মনে করেছিলেন ইনি মাদ্রাজের কোনো এক ভদ্রলোক। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসুর অনুসন্ধানের ফসল থেকে আমরা জানি উক্ত নিবন্ধটি অ্যাংলো ইন্ডিয়ান পত্রিকা পায়োনিয়ারে 1894 খ্রিস্টাব্দের 8ই মার্চ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তার পূর্বেই 1893 9 নভেম্বর এবং 11ই নভেম্বর যথাক্রমে স্টেটসম্যান ও ইন্ডিয়ান মিরর পত্রিকায় স্বামী বিবেকানন্দের বিদেশে অপূর্ব সাফল্যের সংবাদ প্রচারিত হয়েছিল। রাজধানী কলকাতায় স্বামী বিবেকানন্দের জয়গানে মুখর হয়ে উঠেছিল। স্বামী বিবেকানন্দের প্রকাশিত চিঠির তালিকার দিকে দৃষ্টি দিলে সহজেই এটা স্পষ্ট হয়ে ওঠে যে শিকাগো ধর্ম মহাসম্মেলনের পর স্বামীজি তাঁর শিষ্য আলাসিঙ্গা পেরুমল, সিঙ্গারভেলু মুদলিয়ার, হরিদাস মিত্র প্রমুখকে এবং জুনাগড়ের দেওয়ান হরিদাস বিহারীদাস দেশাইকে চিঠি দিয়েছেন অথবা তাদের চিঠির উত্তর দিয়েছেন, অথচ এই কালে তিনি মঠের গুরুভাইদের বা সন্ন্যাসী শিষ্যদের কাউকেই চিঠিপত্র দেননি। এ বিষয়ে মঠবাসীগণের মধ্যেও জল্পনা কল্পনা হতে থাকে। অবশ্য জল্পনা কল্পনা বেশি দূর এগোবার পূর্বেই ধর্ম মহাসম্মেলনের পর 19শে মার্চ 1894 তারিখে লেখা স্বামীজির প্রথম চিঠি মঠবাসীদের নিকট পৌঁছায় এপ্রিলের শেষ ভাগে। চিঠির মাধ্যমে তাদের সাথে দেরিতে যোগাযোগ করলেও স্বামীজি তার গুরুভাইদের সম্বন্ধে গর্ববোধ করতেন। তাদের প্রতি তার প্রীতির কিছু কমতি ছিল না। তাদের সম্পর্কে তার নিজের দায় দায়িত্ব সম্বন্ধেও তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন। স্বামীজি জানতেন যে তাঁর গুরুভাইগণ শ্রীরামকৃষ্ণ প্রচারিত সত্যের বর্ম পরিধান করে তদানীন্তন সমাজের বিলাসিতা ও বস্তুতান্ত্রিকতার তরঙ্গা অভিঘাতকে প্রতিহত করবার জন্যই সুদৃঢ় পাষাণ প্রাচীরের মতো দণ্ডায়মান। স্বামীজি লিখেছেন, ইহারা ভারতের বিশেষ করিয়া বাংলার অশেষ কল্যাণ সাধন করিয়াছে, আর এই তো সবে আরম্ভ। প্রভুর কৃপায় ইহারা এমন কাজ করিয়া যাইবে যার জন্য সমস্ত জগৎ যুগের পর যুগ ইহাদিগকে আশীর্বাদ করবে। আমি এই যুবক দলকে সংঘবদ্ধ করিতেই জন্মগ্রহণ করিয়াছি। ওই একই চিঠিতে স্বামীজি তার ভবিষ্যৎ পরিকল্পনা উদ্ঘাটিত করে লিখেছেন, ভারতের নগরে নগরে আরও শত শত যুবক আমার সহিত যোগ দিবার জন্য প্রস্তুত হইয়া আছে। ইহারা দূরদমনীয় তরঙ্গা আকারে ভারতভূমির ওপর দিয়া প্রবাহিত হইবে এবং যাহারা সর্বাপেক্ষা দিনহীন পদদলিত তাদের দ্বারে দ্বারে সুখ স্বাচ্ছন্দ্য নীতি ধর্ম ও শিক্ষা বহন করিয়া লইয়া যাইবে। ইহাই আমার আকাঙ্ক্ষা ও ব্রত। যে বিবেকানন্দ ঝটিকাতে আমেরিকার সুধীবৃন্দ আলোড়িত হয়েছিল, সেই ঝটিকার ঝাপটা এদেশে বিশেষত আলমবাজার মঠবাসীদের চিত্ত অঙ্গনেও ঝোড়ো হাওয়া সৃষ্টি করেছিল। আলমবাজার মঠ জীবনের প্রথম পর্যায়ের প্রত্যন্তের যে সংক্ষোভ দেখা দিয়েছিল সেটা কখনো শান্ত হয়নি বা থিতিয়ে পড়েনি, বরঞ্চ আলমবাজার জীবনের পরবর্তী দুটি পর্যায়ে তার মাত্রা আরও বেড়ে গিয়েছিল। বিচিত্র সেই কাহিনী। আলোচ্য সেই চিঠিগুলির যেটি 1894 তারিখে 19শে মার্চ লেখা সেই চিঠির অংশ, স্বামীজির শিষ্য স্বামী বোধানন্দের মতে স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজির প্রথম চিঠি লেখেন জাপান থেকে। সেই চিঠি মঠবাসীরা পেয়েছিলেন 1893 এর আগস্ট মাসে এবং তারা যাকে মাদ্রাজি ভদ্রলোক বলে
ভেবেছিলেন এটা অতিশয়োক্তি মনে হয়, কারণ এই বিষয়ে 1892 খ্রিস্টাব্দে এদেশে থাকালীন স্বামীজির স্বামী বিবেকানন্দ নাম স্বাক্ষরিত কয়েকখানি চিঠি ইতোমধ্যে বেলুড় মঠের সংগ্রহশালায় আছে। বেণীশঙ্কর শর্মা রচিত স্বামী বিবেকানন্দ ফরগটেন চ্যাপ্টার শীর্ষক এই বই থেকে জানা যায় যে 2রা জুন 1893 তারিখে মহেন্দ্রনাথ দত্ত খেতড়ির রাজাকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠি থেকে প্রমাণিত হয় যে স্বামীজির মা, দিদিমা প্রভৃতি স্বামীজির বিদেশ আগমনের সংবাদ পেয়েছিলেন। তাছাড়া জুনাগড়ের দেওয়ান হরিদাস বিহারী দাস দেশাই 1893 খ্রিস্টাব্দের শেষ দিকে স্বামীজির বাড়িতে ও আলমবাজার মঠে এসেছিলেন। স্বভাবতই মনে হয় যে স্বামীজির ধর্ম মহাসম্মেলনে যোগদানের খবর কলকাতায় তার ঘনিষ্ঠদের অজ্ঞাত ছিল না। অতএব এটি একটি অতিশয়োক্তি বলেই মনে হয়। এবং স্বামীজির যে আকাঙ্ক্ষা ও ব্রত এই সম্বন্ধীয় তিনি 29 জানুয়ারি 1894 তারিখে তার চিঠি সাক্ষ্য দেয়। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।